হৃদয়ে ছোঁয়া যত ভালোবাসা তোকে দেব এই তো আশা। সরি বন্ধুরা, আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের নাম শুনলেই আমার এই গানটাই গাইতে ইচ্ছে করে। আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলের পক্ষ থেকে আমি রোজ তোমাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা। তোমরা সবাই আমাদের হৃদয়ের ছোঁয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো, প্লিজ 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 বন্ধুরা। আরিফ গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই এখন পর্যন্ত সেই একই কথা বইলা যাইতেছস, তাহলে আমি কি বিশ্বাস করবো তুই আমার দেখা সেই সাহসী মায়াটা না, নাকি জ্বরে ভাঙা যাওয়া মাটিতে পড়ে থাকা কোনো গাছের ডাল? তুই হচ্ছিস সেই সাহস যাকে দেখে সবাই শিখে। তুই হচ্ছিস সেই মৃত যে অন্যায়ের কাছে কখনোই হার মানে না। এভাবে ভেঙে থাকলে কখনোই প্রমাণ করতে পারবি না কিছু। তাই তোকে শক্ত হতে হবে, প্রমাণ জোগাড় করতে হবে। নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য তোকে শক্ত হতে হবে। পৃথিবী উল্টে গেলেও আমি কখনোই বিশ্বাস করব না তুই খুনি। তুই খুন করতে পারিস। তুই আমার চোখে সেই সাহসী নারী যার জন্য সবাই শুধু গর্ব করতে পারে। একদিন মিতু একা বসে থাকে আর তখনই কালো রহিমের লোকেরা মিতুকে অপহরণ করে। এক অন্ধকার গোদামে তাকে বেঁধে রাখে। রহিম ঢুকে এসে মিতুর সামনে বসে সিগারেট ফুঁকতে ফুঁকতে ঠান্ডা হাসি দিয়ে বলে, তুই আবার একা হয়ে গেছিস মিতু। তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে, শহরের ওই মাইয়ার সাথে ঘুইরা বেড়ায়। সে এখন শহরে বাবু হইতাছে, তোরে এখন আর লাগবো না তাই তুই এখন আমার কাছে ফিরে আয়। আমি তোরে কখনো একা থাকতে দিব না। মিতুর আগে গর্জে উঠে বলে, আমি মাফিয়া দলে ছিলাম এক ভুলের কারণে, আর ফিরতে চাই না আমি ওই জগতে। আমার যদি লড়তে হয় আমি একাই লড়বো, কিন্তু তোর সাথে কখনোই না। আর ওই রহিমের দলে কখনোই ফিরে যাবো না আমি। ঘর ফাঁকা দেখে আরিফ থমকে যায়, মনে মনে বলে, না, এটা স্বাভাবিক না। মিতুকে কোথাও পাচ্ছি না, কোথায় গেল? কিছুক্ষণ চিন্তা করার পর সে মনে মনে বলে ওঠে, নিশ্চয়ই কালো রহিমের কাছে এটা। ওই শয়তান যেভাবে উৎপাতে আছে মিতুকে ধরার জন্য। দাঁত চেপে হাত মুষ্টিবদ্ধ পাকায়, তারপর ধীরে ধীরে বের হয়ে যায়। অন্ধকার আচ্ছন্ন আড্ডাখানায় মিতু বাঁধা অবস্থায় বসে আছে। চারপাশে রহিমের লোকজন হাসাহাসি করছে। এবার বুঝলি আমার সঙ্গে লাগার দাম কি? ঠিক তখনই ধাম করে দরজা ভেঙে ভেতরে ঢুকে আরিফ, হাতে লোহার রড, চোখে আগুন। ওকে ছেড়ে দে রহিম, নইলে একজনের হাড্ডিও আস্ত থাকবে না। গুন্ডারা ঝাঁপিয়ে আসে, মুহূর্তেই শুরু হয় মারামারি। একজনকে উঠিয়ে মাটিতে ফেলে দেয় আরিফ, আরেকজনের মাথায় রড ঘুরিয়ে আঘাত করে। শেষেমেশে মুখোমুখি হয় কালো রহিমের। তুই আমার সাথে পারবি না রে। আমার লোক হয়ে তুই এখনই দল থেকে বের হয়ে আমার বিরুদ্ধে লড়তে এসেছিস, তাও আবার এই মিতুর লাইগা। রে, মিতু তো জামাইয়ের ওরের বাড়ি তাইকা বাইর কইরা দিতে না দিতেই নতুন নাগর জুটাইয়া ফালাইছস। ভালোই তো, একজন চইলা গেছে তো আরেকজন ধইরা ফেলাইছে। ভালোই ভালোই, হ্যাঁ। আমার আর ভালো লাগে না, তাই আরে যে মজা লাগলো না, হ্যাঁ। রহিমের মুখে এরকম বাজে নোংরা কথা শুনে আরিফের মাথা আরো বেশি গরম হয়ে যায়। রাগে সে কালো রহিমের ঘাড়ে এক দেয় বাড়ি, আর সাথে সাথেই কালো রহিম বেহুশ হয়ে যায়। গুন্ডারা সবাই কালো রহিমকে ধরতে চলে আসে, আর সেই সুযোগেই আরিফ মিতুকে নিয়ে পালায়। মিতু জানালার পাশে বসে, বাইরে বৃষ্টি পড়ছে, তার চোখের পানি জমে গেছে। হঠাৎ হালকা গলায় সে গাইতে শুরু করে একটা দুঃখের গান, গলার মধ্যে যেন কান্না লুকানোর জন্য হৃদয় চিরে যেন বের হয়ে আসছে সমস্ত দুঃখগুলো। গান। মিতু গানটা শেষ করে ফিস ফিস করে ভাঙা গলায় বলতে থাকে, জিসান, তুই কেন আমারই ভুল বুঝলি? তুই আমারই খুনি বানাইয়া দিলি। আমি তোরে কত ভালোবাসলাম রে। তোর সাথে যে প্রতিদিন ছোট ছোট সুখগুলা ছিল, সেইগুলা মনে পড়লে এখনো বুকটা জ্বলা যায়। সে হাত দিয়ে চোখ মুছতে থাকে। মিতুর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আরিফ। কষ্টে তার হৃদয়টা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সে বোঝাতে পারে না। হঠাৎ করেই যেন তার চোখ দিয়ে গড়িয়ে পড়ে দুফোঁটা অশ্রুজল। সে হাত দিয়ে অশ্রু ফোঁটাগুলো মুছে নিয়ে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে।
আরিফ গভীর কাপা গলায় বলতে থাকে। মিতু, তুই জানিস না তোর এই কান্না কারো একজনের বুক চিরে দিচ্ছে। তোর কষ্ট সহ্য করার মতো শক্তি খুঁজে পাচ্ছি না। মিতু হঠাৎ করে তাকায়, অবাক হয়ে বলে। আরিফ, তুই এইখানে কেন আসছিস? কেন এখানে আসছিস এই সময়? আরিফ চোখের পানি মুছে নিচু গলায় বলে। আমি তোর কষ্টের গান শুনে এসেছি। তুই কাঁদছিলি, আমি চুপ থাকতে পারি নাই। মিতু, আজকে আমি তোকে একটা সত্যি কথা বলবো। তুই যখন আমাদের সাথে ওই দলে ছিলি, আমি তখন তোরে খুব করে ভালোবাসতাম। কিন্তু এই কথা আমি কোনোদিনও মুখ দিয়ে তোরে কওয়ার সাহস পাই নাই। কিন্তু জানিস, তোর এই কষ্ট দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। হয় আমি আমার ভালোবাসা দিয়ে তোর কষ্ট দূর করে দেব, নয় আমি তোকে শহরে নিয়ে যাব, আর সেখানে জিসানরে খুঁজে বের করবো। ওরে দেখামো তুই আসলে কি, কতটা পবিত্র, কতটা ভালোবাসিস তুই ওরে। মিতু আরিফের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, আর চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে থাকে। নিঃশব্দে সে ধীরে ধীরে দাঁড়ানো থেকে বসে পড়ে আর বলে। আরিফ, তুই এতদিন এত কিছু সহ্য করলি, তবুও কখনো কোনো দিন কিছুই বলস নাই কেন? আরিফ হাত মুঠো করে করুণ চোখে তাকিয়ে বলে। কারণ তোর চোখে আমি কখনো আমার জন্য ভালোবাসা দেখি নাই। তোর চোখে ছিল শুধু কঠোরতা। কিন্তু হঠাৎ করে কি হইল, সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেল, দল থেকে বের হয়ে গেল, আর তুই চলে গেলি দল ছেড়ে। অনেক চেষ্টা করেও তোকে আমি খুঁজে পাইনি। কিন্তু যেদিন তোর সাথে আমার দেখা হয় নতুন বউ সাজে, তোকে কতটা অপূর্ব লাগছিল বলে বোঝাতে পারবো না। কিন্তু তার সাথে ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছিল। তবুও আমি তোকে বুঝতে দিই নাই। কিন্তু এরপর থেকে দূর থেকে তোকে দেখতাম, কারণ আমি দেখেছি তুই কতটা খুশি, আনন্দে ছিলি। তোর চোখে শুধু জিসান ছিল, তাই আমি ভাবতাম আমার ভালোবাসার কথা জানতে পেরে যেন কখনোই তোর কষ্ট না পারে। কিন্তু আজ তোর এই অবস্থা দেখে আমার ভেতরটা ভেঙে যাচ্ছে। আমি চুপ থাকতে পাপ হবে। মিতু চোখ নামিয়ে নিয়ে ভাঙা গলায় বলে। আমার এই কঠিন রাগটার মধ্যেও যখন আমি এই বোকা বোকা মানুষটারে দেখলাম, কেন জানি আমার হৃদয়ের গভীরতায় এমনভাবে জায়গা দিয়ে ফেলছি যে সেখান থেকে আর চাইলেও কোনোদিন কাউরে বসানো সম্ভব হইব না। তুই জানিস ও আমারে ভুল বুঝছে, আমারে বাসা থেকে তাড়ায় দিছে, তারপরও আমার ভেতরে ওর জন্যই কাঁদে। আরিফ দাঁত কামড়ে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে বলে। শোন, আমি প্রতিজ্ঞা করলাম আজ থেকে আমি তোকে একা কষ্ট পেতে দিব না। চাইলে আমার ভালোবাসা দিয়ে কষ্ট মোছাই দিব, নাহলে তোকে শহরে নিয়ে যাবো। জিসানরে বোঝামো তোকে ছাড়া ওর জীবন অসম্ভব। বাহিরে বৃষ্টি আরো জোরে শুরু হয়। আরিফের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। মিতু নিঃশব্দে তার অশ্রু জল ফেলছে। ঘরের মধ্যে এক আবেগঘন দৃশ্য। আরিফ ধীর পায়ে বের হয়ে আসে রুম থেকে। বাইরে এসে সে মনে মনে বলতে থাকে। কেন এমন হলো? আমি তোরে এত ভালোবাসার পরও পাইলাম না, আর তুই যাকে ভালোবেসে পাইলি সে তোর মূল্য বুঝলো না। কালো রহিম তার দল নিয়ে বসে আছে, বড় বড় আওয়াজে গলা ফাটাচ্ছে। কালো রহিম চোখ লাল করে সিগারেট টানতে টানতে বলতে থাকে। মিতু আমার হাত থেকে কই যাইব? ওরে আমি বানাইছিলাম, আবার আমি ফিরাই আনবো। ও সংসার ও স্বামী সব শেষ কইরা দিছি। এখন যাইয়া উঠেছে ওই আরাফের কাছে, ওরেও দরকার শেষ কইরা দেব। মাফিয়ারা গলা মিলিয়ে হাসে, কিন্তু ঘরের অন্ধকারের কোণে থেকে আরিফ সব শুনে ফেলে। তার চোখে আগুন জ্বলে ওঠে। মিতু জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু ভিতরে আর কিছুই নেই। হঠাৎ দরজা খুলে আরিফ ঢুকে পড়ে আর ফিসফিস করে বলে। মিতু, আজই সময়। আজ যদি তোকে এখানে রাখি, কালো রহিম তোকে আর ছাড়বে না। মিতু কিছুটা আতঙ্কিত হয়ে আরিফের দিকে তাকায় আর বলে। কিন্তু কালো রহিম সবখানে লোক বসাইয়া রাখছে, আমরা কেমনে যাবো? আরিফ দাঁত কামড়ে হালকা রাগান্বিত স্বরে বলে। তোর জন্য নিজের জীবনও বাজি রাখতে পারি আমি। ওই রহিমের চোখ ফাঁকি দিতে আমার একটু সময় লাগবে না। আর তুই যদি ওর থেকে বাঁচতে চাস, তাহলে আমারে বিশ্বাস করতে হইব। মিতু চুপচাপ মাথা নেড়ে সায় দেয়। ভোরের অন্ধকার, মফস্বলের রাস্তার চারদিকে নীরব। আরিফ একটা পুরনো ট্রাক নিয়ে এসেছে মিতুকে মাথায় ওড়না দিয়ে পেঁচিয়ে সেটাতে বসতে দেয়। আরিফ উঠে বসে ট্রাককে সে নিজেই ড্রাইভ করবে। এই ট্রাক রহিমের লোকেরা চিনতে পারবে না, কাগজপত্র বদলিয়ে ফেলা হয়েছে। শহরে ঢুকতে হলে তাদের এড়াইতে হবে। হঠাৎ দূর থেকে রহিমের লোকজন চিৎকার শোনা যায়।
ওরা দেখে ওনার ফাঁকে মিতুর চেহারা কিছু অংশ দেখা যাচ্ছে। আর তখনই চিৎকার শুরু। ওই সবাই দৌড় দে, মিতু পালাইতাছে। আর তখনই সবাই দেখতে পায় গাড়ির ড্রাইভিং সিটে বসা আরিফকে। আর তখনই রফিক বলে, ওই সবাই তাড়াতাড়ি ওই গাড়িটারে আটকা, আরিফ মিতুরে লইয়া পালাইতাছে। তখনই সব গুন্ডাগুলো বাইক নিয়ে ওদের ট্রাকের পিছু নেয়। মিতু ভয়ে কাপা গলায় বলতে থাকে, আরিফ, ওরা তাড়াতাড়ি আমাগো পিছনে আইতাছে, আমাগো দইরা ফেলবো। আরিফ দাঁত কামড়ে বলে ওঠে, তুই শুধু শক্ত হ। তোর যদি আমার হাতে রাখি, রহিমের 1000 লোক আসলেও কিছু করতে পারবে না। আরিফ হঠাৎ ট্রাকটা ঘুরিয়ে নেয় একটা সরু কাঁচা রাস্তার দিকে এবং রাস্তাটা ধরেই একটা গলির ভেতরে চলে যায়। আর কালো রহিমের লোকজন খেয়াল হারিয়ে ফেলে তাদেরকে আর খুঁজে পায় না। ভোরে সূর্য উঠছে, মিতু নিঃশ্বাস ফেলছে, যেন বুকের ভার নামছে। আরিফ হাসে, চোখ ভিজে যায় এবং গভীর গলায় বলে, দেখছস, বলছিলাম না রহিমের চোখ ফাঁকি দেওয়া আমার জন্য কিছুই না। আজ থেকে তুই স্বাধীন। এবার শুরু করবি নতুন যুদ্ধ, শহরে তোর ভালোবাসার জন্য উন্মুক্ত। আরিফ, তুই আমারে বাসাইয়া নিয়ে আইলি। তুই না থাকলে আমি মইরা যাইতাম। তুই আমারে সত্যিকারের বন্ধু। সরি, তুই আমার সত্যিকারের বন্ধু। সারা জীবন আমি তোর কথা মনে রাখবো। আরিফ একটা মুচকি হাসি দিয়ে মিতুর কাছে এসে বলে, তুই আমার জন্য দুনিয়ার সবচাইতে দামি। আমার শুধু এখন একটাই কাজ, জিসানরে খুঁজে বের করা। ওরে বোঝানো তুই কোনো খুনি না, বরং আজও তুই তার জন্য নিঃশ্বাস নিস। মিতুর চোখ ভিজে ওঠে। দূরে শহরের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, শহরের গাড়ি ঘোড়ার শব্দ, প্রচুর মানুষ, অনেক শব্দ। এখানে কেউ কারো দিকে তাকানোর ফুলস্রোত নেই, সবাই ব্যস্ত যার যার কাজে। মিতু আরিফ সামনের দিকে এগিয়ে যায়। দুজনেই ক্লান্ত, কিন্তু মুক্তির স্বাদ পেয়েছে বলে ওরা এখন খুব শান্তিতে আছে। আরিফ একটা ছোট্ট পানির বোতল এনে দেয় মিতুকে। ওই দিক দিয়েই যাচ্ছিল সামিরা। হঠাৎই সামিরার চোখ পড়ে সেই দিকে। সামিরা দেখতে পায় দূরে মিতুকে, তার সাথে একটা ছেলে পানি এগিয়ে দিচ্ছে। সামিরা একটা ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, আরে বাহ, জিসানের খুনি বউ এখন এই শহরে। আর খুনি বউ তো বেশ আরামেই আছে, স্বামীর জন্য কান্না করা বাদ দিয়ে নতুন চিড়া ধরে ফেলেছে। দেখো তো কি লজ্জাহীন মহিলা, এই ছেলের হাত ধরে কেমন হাসাহাসি করছে। হঠাৎ রাস্তা দিয়ে একটি দ্রুতগামী গাড়ি আসে। মিতু বুঝতে পারে না, প্রায় ধাক্কাই খেতে যাচ্ছিল গাড়ির সাথে। মিতু হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। আহ! ঠিক সেই মুহূর্তে আরিফ দৌড়ে এসে মিতুর হাত ধরে টেনে নিয়ে যায়। গাড়িটা হুশ করে চলে যায়। মিতু ভয়ে কাঁপতে থাকে। আরিফ হাঁপাতে হাঁপাতে চোখ রাঙিয়ে বলে ওঠে, তুই পাগল নাকি মিতু? কেন রাস্তার মাঝে দাঁড়াইয়াছিলি? একটু দেরি হইলে তো তুই আমার হাত ছাইরা উইরা যাইতি। আমার মনে হইতেছে আমার পরনটা এখন উইরা যাইতো। আরিফের মুখের কথা শুনে মিতু অবাক হয়ে আরিফের মুখের দিকে তাকিয়ে থাকে। আর দূর থেকে এটা শুনে সামিরা একটা শয়তানি হাসি দেয় আর বলে, কি এমন আছে এই অসভ্য মেয়ের মাঝে? একজন মাফিয়া, একজন খুনি, তারপরেও দেখো কি ভালোবাসা ওর জন্য সবার। একজনকে কেড়ে নিয়ে এসেছি, এখন আবার আরেকজন জুটে গেছে। শহরের সকালটা অচেনা, গরম আর ধুলোয় ভরা। মিতু আর আরিফ একটা ভাড়া বাসায় উঠে। ক্লান্ত শরীর ওদের, কিন্তু বাজারে কিছু দরকারি জিনিসপত্র তো আনতেই হবে। তাই আরিফ বের হওয়ার সময় মিতুকে জিজ্ঞেস করে একা বাড়িতে তার খারাপ লাগবে কিনা। তারপর কিছু একটা ভেবে সে মিতুকে সাথে নেয়। মিতুর চোখে আতঙ্ক, জিসানের ভুল বোঝা, কালো রহিমের ষড়যন্ত্র, এতটা পথ পাড়ি দিয়ে শহরে আসা, সবকিছু মিলিয়ে যেন মিতুর বুকের ভেতরটা পাথর হয়ে আছে। এদিকে সামিরা সুযোগ বুঝে জিসানকে গাড়ি করে ঘুরতে নিয়ে যায়। সে হাসি দিয়ে গলাটা নরম করে বলে, জিসান, এতদিন তোমার দুঃখে দুঃখে কেটেছে। একবার ভেবে দেখো তোমার এই কষ্টের জন্য দায়ী কে? যদিও আমি তোমাকে মনে করাতে চাই না, তারপরও বলতে হয়, তোমার এই কষ্টের জন্য দায়ী একমাত্র তোমার খুনির বউ। তুমি কি জানো সে এখন শহরে ঘুরে বেড়াচ্ছে? একা না, সে নতুন সঙ্গী জুটিয়েছে, আর তার সাথে হাসাহাসি, রঙ্গতামাশা সবই চলছে। জিসানের চোখ দুটো লাল হয়ে ওঠে। সে চুপ করে জানালার বাইরে তাকিয়ে থাকে, আর সামিরা তার কানের মধ্যে পোকা ঢোকাতে শুরু করে। গাড়িতে ঘুরতে ঘুরতে সামিরা হঠাৎ করে জিসানকে নিয়ে যায় একটা মার্কেটে। সেই সময় মিতু আর আরিফ একটা দোকানে কেনাকাটা করছিল। মিতুর মাথায় ওনা দিয়ে ঢেকে রাখা, চেহারায় ক্লান্ত। ঠিক তখনই সামিরার গাড়ি এসে থেমে তাদের পাশে। আরিফ দোকানদারকে জিজ্ঞেস করছিল, ভাই,
কত টাকা হয়েছে? দোকানদারকে টাকা দিয়ে সে বলে। মিতু আর কিছু লাগবো? হঠাৎ করে পাশ থেকে সামিরা মিতুর নামটা শুনে সেই দিকে তাকায়। সামিরার মুখে একটা শয়তানি হাসি ফুটে ওঠে। আর তখনই সে জিসানকে হাত ধরে টেনে সেখানে নিয়ে আসে আর বলে, আমি তোমাকে যা বলেছিলাম, তোমার খুনি বউ ওই দেখো নতুন চিড়িয়া নিয়ে ওখানে হাসাহাসি করছে। তোমার বউ তো শুধু খুনি না, তার চরিত্রের সমস্যা আছে মনে হচ্ছে। জিসানের চোখ ঠিক সেই দিকেই আটকে যায়। সত্যি আরিফ মিতুর হাত থেকে ব্যাগগুলো নিচ্ছে। মিতু হাসি মুখ দেখে জিসানের ভেতরে আগুন জ্বলে ওঠে। সামিরা একটা শয়তানি হাসি দেয়। জিসান রাগে ফুঁসে উঠে মনে মনে বলতে থাকে, মিতু, তুই আমাকে ধোকা দিলি, আমার মাকে আমার কাছ থেকে কেড়ে নিলি। এত কিছুর পরেও মনের একটা জায়গা কোথায় মনে হচ্ছিল আসলে তুই দোষী না, অথচ এখন তুই আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছিস, হেসে হেসে কথা বলছিস। আসলেই তুই একটা বদ মাইয়া মানুষ। তার চোখে আগুন নেমে আসে। বুকের ভেতরে প্রতিশোধের আগুন তীব্র হতে থাকে। হঠাৎ করে সে হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির উপরে একটা ঘুষি দেয়। আর তখনই সামিরার ঠোঁটে একটা বিজয়ী হাসি ফুটে ওঠে। সামিরা তখন জিসানকে হাতে ধরে নিয়ে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়, কারণ তার মিশন সাকসেস। গাড়ির মধ্যে সামিরা আস্তে আস্তে করে হাত বাড়িয়ে জিসানের কাঁধে হাত রাখে। নরম কণ্ঠে প্রলোভনের সুরে বলে, সবাই তোমাকে ফাঁকি দিয়েছে জিসান, কিন্তু আমি আছি তোমার জন্য। আমি সব কিছু দেখেছি, সব বুঝি। আজ এই জায়গায় না আসলে হয়তোবা তুমি তোমার বউয়ের নতুন চিড়িয়ার সাথে হাসাহাসি করা, তোমাকে ভুলে যাওয়া, এইসব কিছু বিশ্বাস করতে না। জিসানের চোখ তখন জানালা দিয়ে দূরের আকাশের দিকে। তার চোখে হঠাৎই ঝড় নেমে আসে। বুকের ভিতরে কষ্ট আর রাগ মিশে একাকার। সে মনে মনে রেগে ফুঁসে বলতে থাকে, মিতু, এটা করতে পারলি? এখন তুই আরেকজনের হাত ধরে আরেকজনের সাথে সংসার করছিস। সামিরা জিসানের কিছুটা গায়ের সাথে গা ঘেঁষে বসে আর নরম ছুঁড়ে বলে, সব ভুলে যাও জিসান, তুমি আমাকে কাছে টেনে নাও। আমি তো তোমার জন্যই আছি সব সময়। তার চোখে হাসি আর এক অদ্ভুত মায়াজাল। জিসানের ভেতরের ঝড় সে নিজের দিকে ঘুরিয়ে নিতে চাইছে। এইদিকে মিতু আর আরিফ যেই মহলাতে বাসা ভাড়া নিয়েছে সেখানকারই মস্তান, নাম তার শরীফুদ্দিন। সে হচ্ছে শহরের আন্ডারওয়ার্ল্ডের এক বস। এক সময় সে কালো মানিককে লুকিয়ে থাকার জন্য আশ্রয় দিয়েছিল। তার মধ্যে এক ধরনের ভয়ঙ্কর কারিশমা আছে। লোকজন তার নাম শুনলেই কাঁপে। তার নিয়ম হলো যে তার এলাকায় আসবে তাকে তার অনেক কিছুর ভাগ দিতে হবে। সে কালো রহিমের মারফতে মিতুর অতীত সম্পর্কে জেনেছিল। বাইরে সে ভদ্রলোক, দামি শর্টকোট পরে, কিন্তু ভেতরে সে একজন নৃশংস পিশাচ। শহরের অন্ধকার গলিতে এক রাতে হঠাৎ করেই সেখানে আবির্ভাব হয় কালো রহিমের, কারণ সে জানে মিতু এখন এই শহরে। আর সে আসে এই শহরে। কালো রহিম সিগারেট টানে ধোঁয়া ছাড়ছে। হঠাৎ সেখানে একটি কালো জিপ থামে, আর সেই জিপ থেকে নেমে আসে শরীফুদ্দিন। কালো রহিমকে দেখে শরীফুদ্দিন বলে, তো রহিম, কি খবর বল? তুই বলছিলি একটা মেয়ে আছে যার জন্য সবকিছু উলটপালট করতে চেয়েছিলি, কিন্তু আমি তো তাকে দেখলামই না। কালো রহিম হেসে ওঠে আর বলে, চিনার দরকার নাই শরীফ ভাই, আমি তোমারে তার ছবি দিতেছি। তখনই পকেট থেকে বের করে মিতুর একটা ছবি দেখায়। শরীফুদ্দিন ছবিটা দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। আর ধীরে ধীরে তার চোখের মধ্যে জেগে ওঠে এক শিকারী ধূর্ততা। শরীফ ফিকে দাঁত বের করে একটা হাসি দিয়ে বলে, কালো রহিম একটা ভয়ে ভয়ে হাসি দিয়ে বলে, এই মেয়েটা তো মনে হচ্ছে পুরোই আগুন। একে তো সরল আর ভদ্র মনে হচ্ছে, অথচ তুই তাকে কি বললি আর কি বললো? এই মেয়েটার স্বামীর নাম জিশান, ওইটা কি তার সাথেই আছে নাকি? আরে না না না, ওইটারে তো তাড়াইছি, যেমনি কইরাই হোক ওইটারে আলাদা করছি। কিন্তু এখন ঝামেলা হইতেছে আমার দলের ওই আমার সাথে থাকা এক হারামি, নাম হইতেছে অরিফ। ওই হরমজাদা ওই মাইয়ারে রইলা ওই মাইয়ারে লইয়া পালাই আইছে এই শহরে। শরীফুদ্দিন একটা ডেভিল হাসি দিয়ে বলে, আরে পালাইবেই তো, মায়াটা এমন যে কেউ তাকে নিয়ে পালাইতে চাইবে। আমার কাছে থাকলে তো এখনই আমি তাকে নিয়ে কোনো এক হোটেলে দৌড় দিতাম। কালো রহিম তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে বলে, ভাই মিতু শুধু মেয়ে না, আমার মনের দানব, ওরে আমি ভাঙতে চাই, ধ্বংস করতে চাই। শরীফ তখন ঠোঁটে আঙ্গুল চেপে ফিসফিস করে বলে,
আমি খেলতে ভালোবাসি রহিম, খেলাটা তাহলে শুরু হোক। শরীফ আবার ছবিটার দিকে তাকায় আর বলে, তোমারে আমি সহজে ভাঙবো না, আগে তোমারে কাছে টানবো, ধীরে ধীরে নিজের কাছে আনবো, তারপর যা করা লাগে। একদিন সন্ধ্যা গড়িয়ে রাত নেমে আসে, কিন্তু আসিফ এখনো বাড়ি ফেরেনি। মিতু কি করবে বুঝে না পেয়ে সে বাড়ি থেকে বের হয়ে গলিতে আসে আরিফকে খোঁজার জন্য। শহরের জনশূন্য রাস্তা, অন্ধকার গলি, রাতের বাতাস ভারী। শরীফ উদ্দিনের শয়তানি চোখ খুঁজে পায় মিতুকে। সে দূরে দাঁড়িয়ে সিগারেট টানছিল। হঠাৎই তার চোখ পড়ে মিতুর উপর। একটা হাসি দেয় এবং চোখের ইশারায় তার সাথে থাকা গুন্ডাদেরকে বলে, ওই মেয়েটাকে একটু শিক্ষা দে, দেখি সে কতটা টিকে থাকে, দেখা যাক। তখনই তার পোষা গুন্ডারা এগিয়ে যায়, ধীরে ধীরে মিতুর সামনে আসে। প্রথমে মিতুকে নানান কথা বলে উত্তপ্ত করতে থাকে। তারপর এক গুন্ডা তার হাত ধরে, আরেকজন হেসে বলে, সুন্দরী, একা একা এইখানে দাঁড়াইয়া আছো, খদ্দের খুঁজতেছো নাকি? ওই যে দেখো, দূরে দাঁড়াইয়া আছে আমার বস, এর লগে যাইবা, চলো, এই তোমারে খুশি কইরা দিব। তখনই মিতু গুন্ডাটার হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয় আর বলে, আপনারা যা ভাবতাছেন আমি ওই রকম মাইয়া না। গুন্ডাটা আবারও এগিয়ে এসে মিতুর হাত ধরে বলে, ভালো কথা কান দিয়া যায় না, সব মাইয়ারা এখানে দাঁড়াইয়া খদ্দের খোঁজে, আর আশেপাশে মানুষ দেখলে এই ধরনের কথা কয়। চল আমার লগে। তখন সাথে আরো দুইজন এসে মিতুকে ঘিরে ধরে। একজন মিতুর মুখের দিকে তাকিয়ে বলে, ঝাক্কাস মাল, একদম খাসা, যে কেউ দেখলেই লইয়া যাইতে চাইবে, কিন্তু কি করুম, বসের নজরে পড়ছে। মিতু হাত ছাড়িয়ে নিতে চায়, না পেরে সে অন্য হাতে একটা ধাক্কা দেয় গুন্ডাটাকে। আর তখনই গুন্ডাটা মিতুর হাত মুচড়ে ধরে আর বলে, এইবার বুঝছিস তুই কারে রাগাইছিস? খুব তেজ তোর, তাই না? মিতু ভয়ে পিছিয়ে যেতে চায়, কিন্তু সাহস নিয়ে বলে, আমারে কষ্ট দিয়া লাভ নাই। আমি আগেও অনেক কষ্ট সহ্য করছি, তবুও আমি বাইঙ্গা যাই নাই। হঠাৎ করেই একটা গাড়ির গ্লাস নামে। গাড়ির ভেতরে কেউ একজন সেই দৃশ্যটা দেখে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, কিন্তু শরীর স্থির। গাড়ির ভেতর থেকে সে মনে মনে বলে, এই মেয়ে এত রাতে এখানে কেন? কিন্তু আমি কিভাবে এটা দেখি আমার বউকে অন্য মানুষ টানাটানি করবে? যদি আমি নেমে তারে বাঁচাইতে চাই, তার মানে আমি তারে এখনো ভালোবাসি। আর যদি না যাই, তাহলে তো সমস্যা। তার বুকের ভেতরে ভয়ঙ্কর দ্বন্দ্ব শুরু হয়। সে গাড়ির স্টিয়ারিংটা শক্ত করে ধরে রাখে। তার হাত কাঁপতে থাকে। সে মনে মনে বলতে থাকে, যাব না, যা খুশি হোক, কিন্তু যদি সত্যি কিছু হয়ে যায়। এ কথা বলেই সে গাড়ির দরজা খুলে বের হয়ে এক পা দু পা করে বাড়াতেই দূর থেকে দেখে দৌড়ে ছুটে আসছে আরিফ। আরিফ দৌড়ে মিতুর সামনে দাঁড়ায়, গুন্ডাদের ধাক্কা দিয়ে ফেলে দেয়। আরিফ চিৎকার করে বলে, খবরদার, ওর গায়ে হাত দিবি না কেউ। মিতু এক দৌড়ে আরিফকে ভয়ে জড়িয়ে ধরে। মিতু কাঁপা কাঁপা গলায় বলে, আরিফ, কইছিলি তুই এতক্ষণ? তোরে খুঁজা না পাইয়া আমি তোরে খোঁজার জন্য এখানে আইছিলাম। আর দেখ এরা কি কইতাছে। গুন্ডাদের সাথে আরিফের মারামারি শুরু হয়। জিসান গাড়ির ভেতরে ঢুকে যায়, চোখে জল জমে। সে মনে মনে ফিসফিস করে বলে, আমি তো তোকে বাঁচানোর জন্য বের হয়েছিলাম, কিন্তু এই দৃশ্য দেখার পর আমি কি করে বিশ্বাস করি তোকে? তোর জীবনের নায়ক তো এখন ওই আরিফ, আর ওই ছেলেটা বারবার কেন তোর সাথে? তার বুকের ভেতরে আগুন জ্বলে ওঠে, কিন্তু মুখে কেবল নিস্তব্ধতা বয়ে যায়। আরিফ মিতুকে হাত ধরে গলির বাইরে বের করে আনছে। মিতু ক্লান্ত, ভীতু, কিন্তু আরিফের উপস্থিতিতে কিছুটা নিশ্চিত। মিতু হাঁপাতে হাঁপাতে বলে, আরিফ, তুই না থাকলে আজ আমি শেষ হইয়া যাইতাম। কিন্তু আরিফ যখন মিতুকে হাত ধরে টেনে নিয়ে আসছিল, তখন হঠাৎ দূরে এক পরিচিত ছায়া চোখে পড়ে। অবিশ্বাস্য হলেও সে কিছুক্ষণের জন্য মিতু সেই দিকে তাকায়, কিন্তু ধীরে ধীরে ছায়াটা সরে যায়। আরিফ হাসি চেপে মৃদু গলায় বলে, তুই বারবার বিপদে পড়ে যাচ্ছিস মিতু, জানিস আমি সব সময় চাই তুই আমার পাশে থাক, কিন্তু এইভাবে আমার জন্য আর কখনো রাস্তায় বের হবি না। এটা ঢাকা শহর, পায়ে পায়ে বিপদ ঘুরে। মিতু কিছু বলতে গিয়েও চুপ করে যায়, চোখে অজানা এক দ্বিধা, বুকের ভেতরে একটা চাপা টান। দূরে অন্ধকারে দাঁড়িয়ে জিসান ওদের দুজনকে দেখছে। তার চোখে তীব্র হিংসা, দুঃখ আর প্রতিশোধ মিশে আছে। আমি বাঁচাতে এসেছিলাম এত কিছুর পরেও তোকে, কিন্তু আবারও তুই আমাকে ওইটাই মনে করিয়ে দিলি যে তুই আসলেই একটা খারাপ। আবার তোর নায়কও তোর কাছে এসে তোকে বাঁচিয়ে নিল।
জিসান শেষে সিগারেট ধরায় কিন্তু হাত কাঁপতে থাকে। আগুনটা জ্বলে ওঠে আর তার চোখে প্রতিশোধের একটা আলো ঝিলিক দেয়। আর সে বলতে থাকে, মিতুকে তো আমি দেখে নেব, আর তোর সাথে ওই ছেলেটা যে সবসময় তোর পাশে থাকে আমি তাকেও দেখে নিব। ওই ছেলেটা সবসময় আমার জায়গাটা দখল করে নিচ্ছে। এক আস্তানায় বসে আছে শরীফুদ্দিন। গুন্ডারা গিয়ে খবর দেয়। মেয়েটাকে ধরা যায়নি বস। শরীফুদ্দিন ধীরে ধীরে উঠে দাঁড়ায়, ঠান্ডা গলায় বলে, কেন, তোদের থেকেও কি বেশি সাহসী ওই নারী যে তোরা এতগুলো লোক মিলেও ওকে ধরে নিয়ে আসতে পারলি না? বস, আসলে ওই নারী একটা সাহসী মাইয়া। আমার তো মনে হচ্ছে তাকে কেউ পেছন থেকে রক্ষা করে যাচ্ছে। বস, পিছন থেকে না, সামনে থেকেই সাহায্য করতেছে। আমাগর এমন মাইরটা দিল কি কমু বস, আমার ঘাড়ে এখনো ব্যথা করতেছে। শরীফ একটা শীতল হাসি দেয় আর বলে, সে যেই হোক, তাকে তো আমি এই খেলায় টেনে আনবই। ওই মেয়েটা এখন আমার টোপ হয়ে গেছে, আর যে ওর পাশে আছে তাকে তো এই টোপে ধরা পড়তেই হবে। পরদিন রাতে ছাদের উপরে মিতু দাঁড়িয়ে আছে। দূরে রাতের চাঁদ আলো ছড়াচ্ছে। নিস্তব্ধ শহর। মিতুর চোখে ভয়, কিন্তু মনে বারবার ভেসে উঠছে সেই দিনের দূরে দাঁড়িয়ে থাকা সেই ছায়াটা। কিন্তু নিজের সাথে নিজে বলতে থাকে, আমি কি ভুল দেখছিলাম, নাকি সত্যিই জিসান আইছিল? যদি আইসাও থাকে, কেন লুকাইয়া থাকলো? কেন আমার কাছে আইলো না? ও, আমি তো ভুললেই গেছি। আসবো কেমনে? সে তো এখন আমারই ঘৃণা করে। ঠিক তখনই ছায়া থেকে বের হয়ে আসে এক গম্ভীর কণ্ঠস্বর। জিসান গম্ভীরভাবে রাগান্বিত গলায় বলে, তুই কেন সবসময় অন্যের হাতে ভরসা রাখিস? তুই কি এখনো আমাকে ছেড়ে ওই আরিফের হাত ধরেছিস? মিতু ঘুরে তাকায়। সামনে দাঁড়িয়ে জিসান, তার চোখে রাগ, দুঃখ আর অপূর্ণ ভালোবাসা। কিন্তু আশ্চর্য হয়ে সেই দিকে তাকিয়ে থাকে মিতু আর বলে, জিসান, তুমি এখানে? জিসানের চোখ দুটো লাল। রাগান্বিত দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে বলে। মিতু ঘুরে তাকায়, আশ্চর্য হয়ে বলে, জিসান, তুমি এই কথা বলতেছো? তুমি সব সময় আমারে অবিশ্বাস করো কেন? এ কথা বলেই মিতু জিসানকে ধরতে চায়, আর তখনই জিসানের প্রতিবিম্ব ছবিটা হাওয়ায় মিশে যায়। মিতু বুঝতে পারে সে এতক্ষণ জিসানের কল্পনা করছিল, আর তার সামনে দাঁড়িয়ে থাকা জিসান ছিল তার কল্পনা। এইদিকে রূপা একা বসে শহরের একটা বাড়ির ছোট্ট ঘরে। সে মনে মনে বলছে, আমি শুধু জিসানরে চাইছিলাম, সে আমারে দেহাও দেখে না। এখন সে ওই সামিরা ডাইনিটার সঙ্গে ঘোরাফেরা করে। আর ওই কালা রহিম আমারে ধইরা নিয়ে আইলো ওই শহরে। কোথায় বন্দি আছি জানি না। সে আমারে কিভাবে ব্যবহার করছে, কিভাবে মিথ্যা ফাঁদে ফালাইয়া জিসানের বউরে আলাদা করছে, আমি সব বইলা দিমু। একটি পুরনো দালান, বাড়ির ভেতরে অন্ধকার ঘর। রূপাকে বেঁধে রাখা হয়েছে। কালো রহিম সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। রহিম একটা শয়তানি হাসি দিয়ে বলে, ও রূপা, তুই দেখলেও রূপার মতোই চকচকে, কিন্তু এই জিসান তোর কদর বুঝলো না। সে তো এই শহরের মাইয়ার লগে চইলা গেল, কিন্তু জিসানকে ভালোবাসবি তাই না? হ্যাঁ? কিন্তু সে তো তোরে নিল না। এখন তুই আমার কাছে আসবি, তোকে আমি শহরের এমন জায়গায় বিক্রি করব যেখানে তোর অনেক কদর হবে। রূপা চোখের জল ফেলে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ রহিম ভাই, আমারে সাইরা দেন। আমি ভুল করছি, কিন্তু আমি একটা মাইয়া মানুষ, আপনি দয়া করেন। আমি তো আপনার কাজ কইরা দিছি, আপনি আমার সাথে এমন কিছু কইরেন না। রহিম লোকজনকে ইশারা দেয় তাকে নিয়ে যেতে। একজন লোক এগিয়ে এসে রূপার বাঁধন খুলে দেয় এবং তাদের সাথে নিয়ে যায়। যাওয়ার সময় সেখান থেকে রূপা দৌড়ে পালায়। রূপা হাঁপাচ্ছে, দৌড়ে দৌড়ে সে ক্লান্ত। কালো রহিমের লোকরা তার পেছনে দৌড়াচ্ছে। হঠাৎই আরিফের বাইকের সামনে এসে ধাক্কা খায় একটি মেয়ে। আরিফ বাইক থেকে নেমে দেখে, চিৎকার করে, এই মেয়ে, কে তুমি? পিছনে তাকিয়ে দেখে কতগুলো লোক মেয়েটাকে তাড়া করছে। সে সাথে সাথে ওই মেয়েটাকে টান দিয়ে একটা গলির আড়ালে নিয়ে যায়। সেখানে মেয়েটাকে গুন্ডাগুলো আর খুঁজে পায় না। তোমার চেহারাটা কেমন চেনা চেনা লাগছে, কোথায় যেন তোমাকে দেখেছি। রূপা আরিফের মুখের দিকে তাকিয়ে থাকে। আরিফ রূপাকে নিয়ে আসে তার বাড়িতে, যেখানে মিতু আছে। মিতু বসে পানি খাচ্ছিল। সে হঠাৎ রূপাকে দেখে অবাক হয়ে যায় এবং সে দাঁড়িয়ে যেয়ে জোরে বলতে থাকে, এই মেয়ে, তুমি এইখানে কেন?
রূপা মিতুকে দেখে কাঁপা কাঁপা গলায় বলে। মিতু অবাক হয়ে রূপার মুখের দিকে তাকিয়ে থাকে। রূপা মিতুর পা জড়িয়ে বলতে থাকে, কালা রহিম আমারে ভয় দেখাই আর জিসানরে পাওয়ার লোভ দেখাইছিল, আর তোমার নামে বদনাম রটাইতে বাধ্য করছে। সামিরার হাতে মিথ্যা প্রমাণ বানাইয়া দিছে। তুমি খুনি না, তারা মিথ্যা প্রমাণ বানাইছে জিসানরে দেখাইতে। ওই সামিরা বারবার জিসানের কানের মধ্যে বিষ ঢালছে। মিতু কোনো কথা বলে না, শুধু চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। মিতু আপা, তুমি রহিম ওই সব করছে। তোমার সংসার থেকে তাড়াইছে। তোমার জামাই তোমারে তাড়াইয়া দিলে তুমি রহিমের দলে আবার ফিরতে পারবা। আর সামিরা তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিব। এই জন্যই ওরা সবাই মিলাই প্ল্যান করছে। মিতু চোখের জল মুছে বলতে থাকে, খুন খুন খুন, আমি কারোরই খুন করি নাই। মাফিয়া দলে আসছিলাম বললে কি আমি খালি খুন করতাম নাকি? হায় আল্লাহ, এই সাধারণ জিনিসটা এই জিসান বুঝলো না। সে আমারই ঘৃণা করলো ওই মিথ্যা প্রমাণগুলো দেখা। মিতু, এবার সব প্রমাণ আমরা জিসানের সামনে নিয়ে যাব। এখন সত্যিটা আর চাপা দেওয়া যাবে না। রূপা হাত জোর করে মিতুর সামনে দাঁড়ায় আর বলে, আমি শপথ করতেছি মিতু আপা, আমি সব বলবো। আমি চুপ ছিলাম কারণ রহিম আমার পরিবারেও মারার হুমকি দিছিল, কিন্তু আজ আমি আর কিছু লুকামো না। মিতু বসা থেকে উঠে দাঁড়ায়, চোখে তার নতুন শক্তি। কঠিন কণ্ঠে সে বলে ওঠে, তাইলে আজই রহিমের মুখোশ খুল্লা দিমু। সে আমারে ভাঙতে চাইছিল, কিন্তু আমি ভাঙবো না। আমি ওরেই ভাঙ্গা দিমু, আর ওই জিসানের চোখের পর্দা সরাইতে হইব।